কে কে ওখানে? বাহাদুর? কি রে? চায়ের দেশে এসে মুসাম্বির রস অসাধারণ। ডাক্তারের হুকুম। নিকুচি করেছে ডাক্তারে। কি হবে কি এটা খেয়ে? শরীর ছাড়বে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রাত্রে কি আছে? মুরগির রস আর টোস্ট। মুরগিটা কে খাবে? ঠাকুরপো। এই দেখো, আমি একা নই ভাই, তোমার অর্ধাঙ্গিনীও ভাগ পায়। আদিম রিপুর কেসটার পর শহরের দাঙ্গার পরিবেশ ঠান্ডা হতে না হতে ব্যোমকেশ হঠাৎ একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। 2 মাস শয্যাশায়ী। 2 মাস ধরে জমে মানুষের টানাটানির পর তাকে আমরা কোনো মতে বাঁচিয়ে তুলেছি। রোগীর সেবা করতে করতে সত্যবতী এবং আমি দুজনেই কাহিল হয়ে পড়েছিলাম। তাই ডাক্তারের পরামর্শে খোকাকে পাটনায় তার মামার বাড়ি পাঠিয়ে আমরা উত্তরবঙ্গে ডুয়ার্সে হাওয়া বদলের জন্য বেড়াতে এসেছি। জায়গাটার নাম সামসিং। এখানে এসে ফলও হয়েছে মন্ত্রের মতো। আমি আর সত্যবতী তো চাঙ্গা হয়ে উঠেইছি, ব্যোমকেশও দ্রুত আগের মতো হয়ে উঠেছে। তার খিদে অসম্ভব বেড়ে গেছে, সর্বক্ষণ খাই খাই করছে। আমি আর সত্য দুজনেই তাকে কোনো মতে সামলে চলেছি। কেমন বোধ করছেন? দুর্দান্ত। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার ঢু মেরে যাই, প্রেশারটা চেক করে নেব। মাথা টাথা ঘুরছে না তো? না না, একদম না। মাথা নিয়েই যখন, ওটা ঠিক রাখা দরকার। এখানে এসে বেশ কয়েকজন বাঙালির সঙ্গে পরিচয় হয়েছে। প্রথমত ডাক্তার অশ্বিনী ঘটক, সঙ্গে রোগী আছে, তাই আগে ভাগে একজন ডাক্তারের সঙ্গে পরিচয় রাখাটা অত্যন্ত জরুরি। এবং জানা গেল ডাক্তারবাবুও ব্যোমকেশের খুবই গুণগ্রাহী। এ কদিনে কোনো পরিবর্তন বুঝলেন? দ্বিতীয়ত
অধ্যাপক আদিনাথ সোম। দুটো বাড়ি পাশাপাশি। একদিকে অধ্যাপকরা থাকেন, পাশের বাড়ি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়। সেই বাংলো বাড়িতেই আমরা উঠেছি। ব্যোমকেশ বাবু হাঁটতে? হ্যাঁ, এই সকালের দিকে একটু তাজা বাতাস বুক ভরে নেওয়া। আপনার প্রেশারটা একটু চেক করে নিন। এই যে ডাক্তারবাবু, কোনো কথা শুনছে না কিন্তু। খালি চা খাবো, সিগারেট খাবো, আমি জানি না, আমি আর পাচ্ছি না। আপনার চা চলবে তো? হ্যাঁ, ওই একটি নেশা কিছুতেই ছাড়তে পারছি না, বুঝলেন। দিনে প্রায় 30-35 কাপ হয়ে যায় আর কি। ও খেতে পারে দিনে 1 কাপ? হ্যাঁ, 1-2 কাপ খেলে কোনো ক্ষতি নেই। বাহ, বেশ, দাও 1 কাপ। ও বাই দা বাই, আজকে ওখানে যাচ্ছেন তো? কোথায়? মহিধর বাবুর বাড়িতে আজ বিকেলে ওখানে একটা হুল্লোড় আছে না? না মানে সবই আপনার অনারে ব্যোমকেশ বাবু। এখানে যত বাঙালি সব ঝেঁটিয়ে আসছে আপনাকে দর্শন করবে বলে। বাহ, বেশ তো। আর এখন তো আপনি পারমিশন দিয়েই দিয়েছেন, চাটা তো চলতেই পারে। তা আবার কি, চা চলতে পারে, তাও দিনে 1 কাপ। না না, সত্যি ম্যাডাম, মহিধর বাবু আমাকে বিশেষ করে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি বলেছি ওনার শরীরের কথা, তবে উনি আন্তরিকভাবে অনুরোধ করেছেন, মানে কিছুক্ষণের জন্য গেলেই হবে আর কি। আর গেলে যে খেতেই হবে তার তো কোনো মানে নেই না। ভাজা ভুজি না খেলেই হলো। 2-1টা মিষ্টি খেলে কিছু হবে না। ডাক্তারবাবু জিন্দাবাদ। বোঝো, বলেন তো, আমি বিকেলে গাড়ি করে এসে নিয়ে যাব? না, আমি গাড়ি করে ওনাদের পৌঁছে দেব। কিন্তু আদিনাথ বাবুর সঙ্গে যাওয়া হয়নি। ব্যোমকেশ তাড়াতাড়ি যাবার জন্য বড্ড বায়না করছিল এবং মহিধর বাবু তার গাড়িটা পাঠিয়ে দেয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। মহিধর বাবু বিপত্নিক। তার একমাত্র মেয়ে রজনী মিষ্টি, মিশুকে মেয়ে। গানের গলাও বেশ ভালো। কেবলই দুঃখের শ্বাস, লোকে তো নকুলেশ সরকার, স্থানীয় ব্যবসায়ী, ছবি তোলার শখ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উমানাথ ঘোষ সর্বদা কালো চশমা পরে থাকেন। তার নাকি একটা চোখ অকেজো। ভদ্রলোক খুবই রাশভারী। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কমল, সকলই আমার মতো, তারা কেবলই হাসি। প্রফেসর আদিনাথ সোম এবং তার স্ত্রী মালতী দেবী একটু দেরি করে পৌঁছন। মালতী দেবীর সাজ দেখে মনে হতে বাধ্য যে তিনি যে সুন্দরী নন তা তিনি মানতে নারাজ। স্থানীয় ডিএসপি পুরন্দর পাণ্ডে বিহারি, কিন্তু বাংলায় সচ্ছল। আমার ধারণা তিনি আমার বই পড়েন, কারণ ব্যোমকেশ সম্পর্কে অনেক কিছু জানেন এবং ব্যোমকেশকে কাছে পেয়ে খুবই উত্তেজিত। আর এক ভদ্রলোকও একটু দেরি করে পৌঁছন, তাই পরে পরিচয় হয়। নাম অমরেশ রাহা।
আপনাকে একটা জটিল রহস্য দিয়ে অভ্যর্থনা করতে পারলাম না। কি জানেন তো? ও থ্যাংক ইউ। আমাদের এখানে রহস্য জিনিসটার খুবই অভাব। স্রেফ সাধারণ চুরি আর ডাকাতি। সাধারণ কখনো চোর ডাকাতরা হয় না পান্ডে সাহেব। ব্যোমকেশ বাবু, ইনি আপনার সঙ্গে আলাপ করতে খুব আগ্রহী। বিখ্যাত মানুষের সঙ্গে আলাপ করতে কেনা চায়। আরো আগে আসতাম, এমন কাজের চাপ না আসতে পারিনি। সামনে বড়দিন আসছে, নতুন বছর পড়লে আবার সবাই টাকা। ও অমরেশ, অমরেশ সাহা, ব্যোমকেশ বক্সী। আপনি কি স্থানীয় কোনো ব্যাংকে? ম্যানেজার। তো খুব বেশি দিন হলো আসেনি, কিছুদিন হলো এসেছি। জটিল রহস্য কিনা জানি না, তবে কাল রাতে আমার বাড়িতে একটা চুরি হয়ে গেছে। সে কি চুরি হয়ে গেছে? জানাননি তো? কি চুরি গেছে? এইটাই হলো জটিল রহস্য। হ্যাঁ, আসলে জানলার কাঁচ ভাঙার শব্দ শুনে বাবা উঠে পড়েছিলেন, কিন্তু চোর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। আমি বুঝতে পারছি না যে এত কিছু ঘটে গেল আর আপনি জানালেন না। আচ্ছা, কি মুশকিল, কিছু খোয়া গেলে তো জানাবো। ও কিছু খোয়া যায়নি তাহলে? না, দেওয়ালে টাঙানো একটা ছবি ছাড়া আর কিচ্ছু না। কোন ছবি? ওই আমাদের একটা গ্রুপ ফটো, পিকনিকে তোলা হয়েছিল না বাবা, ওই নকুলেশ বাবু তুলেছিলেন। ও মানে ঘরে দামি আর কিছু ছিল না? ওই ধরুন রূপোর ফুলদানি ছিল, ডাইনিং টেবিলের ওপর বাসন কোসন থাকে, বেডরুমের সিন্দুকটা ছিল। চাপ বাবা, চোর সে সব কিছু না নিয়ে শুধু একটা ছবি নিয়ে পালিয়ে গেল। এবার বলুন, এটা জটিল রহস্য কি? দেখুন, আপনাদের হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় কোনো স্থানীয় আদিবাসী জানলা ভেঙে ঢুকেছিল। ঠিক সেই সময় মহিদর বাবু উঠে আসাতে ছবিটা নিয়ে পালায়। নকুলেশ বাবু, আগে আপনি কি ছবিগুলো তুলেছিলেন? হ্যাঁ, মানে ছবিটা খুব ভালো হয়েছিল জানেন। 3 কপি বিক্রি করেছিলাম, তার মধ্যে একটা মহিদর বাবু কিনেছিলেন। আমিও একটা কপি কিনেছিলাম। আপনার ছবিটা আছে তো? কি জানি, অ্যালবামে তো রেখেছিলাম, তারপর আর জানি না। আর 3 নম্বর ছবিটা কে কিনেছিলেন? তৃতীয়টা প্রফেসর সোম। আপনার ছবির কি অবস্থা? হ্যাঁ, না মানে ঠিক মনে নেই। সে নয়, আপনি আরেকটা কপি নিয়ে নেবেন। নকুলেশ, আমারও তো একটা লাগবে, আমিও তো এই গ্রুপে ছিলাম। কিন্তু ওটা তো আর পাবেন না, নেগেটিভটাই খুঁজে পাচ্ছি না। মানে? আমার স্টুডিওতেই ছিল, দিন 4 জন্য আমি কলকাতা গিয়েছিলাম, ফিরে এসে দেখছি সেটা নেই। মহিদার বাবু কোথায় গেলেন? ও উনি ওই কি ব্যাপারটা কি? বললাম তো তোমার টাকা দিতে পারবো না। না মানে স্যার, আবার স্যারের কি আছে? এ তো কদিন আগে কিছু টাকা ধার দিলাম। না স্যার, আমি আপনার কাছে ধার চাইছি না। আমি আপনার একটা ছবি এঁকেছি, তাই দেখাতে এনেছিলাম। আমার ছবি? হ্যাঁ। বাহ, তুমি তো বেশ ভালো ছবি আঁকো। কি নাম তোমার? ফাল্গুনি, ফাল্গুনি পাল স্যার। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বাড়াতে হবে না। এই আমি ছবিটা নিলাম, এই নাম 100 টাকা। যা পালাও, পালাও পালাও। এই যে, হ্যাঁ আসছি। আচ্ছা ভাই, এই ছবিটা কোত্থেকে আঁকলে? কোনো ফটো থেকে? না স্যার, ওনাকে আমি পরশুদিন একবার দেখেছিলাম। দেখি তো। তুমি একবার দেখে এঁকে ফেললে মন থেকে? হ্যাঁ স্যার, আমি পারি। আপনি যদি বলেন তাহলে আপনারটাও। আচ্ছা, ঠিক আছে, আমার একটা ছবি এঁকে দিও তো। ভালো হলে পরে 100 টাকা বকশিস দেব। ঠিক আছে স্যার। দেখা যাবে। সখী দেখি। বাবা, খাচ্ছি খাচ্ছি। বলে সখী দেখি, সরো। যাই বলো, একটা গুণী লোক পেটের দায় ভিক্ষে করে বেড়াচ্ছে। গুণী তো বুঝলাম, কিন্তু পেটের দায় সেটা বুঝলে কি করে? ঠিক আছে, জামা কাপড় হাব ভাব আন্দাজ করা শক্ত। ওখানে এত খাবার ছিল, ফাল্গুনি কিন্তু একবারও খাবারের দিকে তাকায়নি, বরং ওর নজর ছিল মদের দিকে। আমার পাশে যাওয়ার সময় আমি কিন্তু মদের গন্ধ পেয়েছি। দিশি মদ। এই
তোমাদের ওই মাতালের গল্প ছাড়ো তো, বরং চুরির গল্প বলো। আচ্ছা, একটা লক্ষামুখা গ্রুপ ফটো চুরি করতে যাবে কেন গো? কেউ যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে চুরিটা করে থাকে, তাহলে সেই উদ্দেশ্যটা ঠিক কি? উদ্দেশ্য কি একটা অজিত? আমাদের এই বিচিত্র মানব জগতে কে কোন উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলা মুশকিল। সেদিন এক মার্কিন পত্রিকায় পড়ছিলাম, ওদের এক চিড়িয়াখানায় নাকি এক বাঁদর দম্পতি আছে। পুরুষ বাঁদরটি এমনই অসভ্য আর হিংসুটে যে অন্য কোনো পুরুষ দর্শক সেই খাঁচার আশেপাশে এলে নাকি বউকে টেনে কোথাও লুকিয়ে রাখে। দেখ, তোমার যত আশারে গপ্প, বাদরটা তো বুদ্ধি থাকে। ওটা বুদ্ধি নয়, হৃদয় বেগ। সহজ ভাষায় যাকে বলে যৌন ঈর্ষা। শুধু বাঁদর কেন, মানুষের মধ্যেও থাকে, মহিলা পুরুষ। পুরুষদের বেশি? হ্যাঁ, আমি রজনীর সঙ্গে বেশি মেলামেশা করলে তুমি তাতে বিচলিত হবে না বলছো? আশ্চর্য। আচ্ছা, এর সঙ্গে চুরির সম্পর্ক কি? যত সব। এই মোটিভটা খুব একটা জোরালো বলে মনে হচ্ছে না, বুঝলে? ও, অন্য কোনো মোটিভ থাকতে পারে না? হ্যাঁ, থাকতেই পারে। ধরো ফাল্গুনী পাল না দেখে ওই ছবি আঁকার দাবিটা হয়তো মিথ্যে। একটা ফটো থাকলে সেটা দেখে আঁকলে অনেক সুবিধা হয়, সেই জন্য ফটোটা ঝেড়েছে, রোজগারটা বাড়বে। বাজে লজিক। ফটোগ্রাফার নকুল এসে হতে পারে। কেন? ওর ছবি আরো বিক্রি হবে সেই আশায়। ব্যবসাদারদের পক্ষে সবই সম্ভব, সত্য। শুনেছি আমেরিকায় নাকি ফসলের দাম বাড়ানোর জন্য বাড়তি ফসল ওরা পুড়িয়ে দেয়। আচ্ছা, আর কেউ? হয়তো এই ছবির দলের মধ্যে এমন একজন কেউ আছে যে তার নিজের অস্তিত্বটা মুছে ফেলতে চায়। দাগি আসামি বলছো? আসুন আদিনাথ বাবু। না মানে এমনি একটু দেখে গেলাম। সব ঠিক আছে তো? একদম। পার্টি কেমন লাগলো? ভালো, সবাই তো বেশ ভদ্রলোক। বাইরে থেকে সবাইকে তাই মনে হয়। তা কেন? রজনী তো খুব মিষ্টি মেয়ে আর খুব বুদ্ধিমতী। আচ্ছা, মহিধর বাবুর বিয়ে দিচ্ছেন না কেন? মানে ওদের তো পয়সার অভাব নেই। বিধবা, বিধবা। হ্যাঁ, বিধবা। বিশ্বাস করছেন না? আমার স্বামীকে জিজ্ঞেস করুন, ও সব বলে দেবে। কতখানি নির্লজ্জ আর বেহায়া হলে একটা হিন্দু ঘরের বিধবা হয়ে কুমারী সেজে ঘুরে বেড়ায়। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে, ঢোলে ঢোলে গান গায়, কেন? পুরুষদের ধরার জন্য। ঘর জ্বালানি রাক্ষসী একটা। আছেন তো এখানে কদিন? হ্যাঁ, জানতে পারবেন, সব জানতে পারবেন। আচ্ছা, রজনী কি সত্যি বিধবা? 14 বছর বয়সে ওর বিয়ে হয়। মেডিকেল কলেজের ভালো ছাত্রের সঙ্গে মহিধর বাবু তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর জামাইকে বিলেতে পড়তে পাঠান। বিয়ের 2 দিন পরেই সে প্লেনে চড়ে লন্ডন যাত্রা করে। যাওয়ার পথে প্লেন ক্র্যাশে সবাই মারা যায়। রজনীকে কুমারী বলা চলে। থাক না এসব কথা, অনেক তো রাত হলো। না না, থাকবে কেন? ঘটনাটা যখন জেনে গিয়েছেন তখন আর বাকিটা রেখে লাভ নেই। আমার অবস্থাটা অনেকটা ওই মহিধর বাবু জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম, ভালো ছাত্র ছিলাম। বিয়ের পর শ্বশুরের পয়সায় বিলেতে যাই। বিলেত থেকে পড়াশুনো শেষ করে এসে কলকাতার একটা কলেজে অধ্যাপকের কাজ নিই। কিন্তু থ্যাংক ইউ, সেটা বেশি দিন টিকলো না। বছর 7 হলো এখানে শ্বশুরের বাংলোতে বাস করছি। অন্নবস্ত্রের অভাব নেই। শ্বশুর মারা গিয়েছেন,
স্ত্রীর আমার অগাধ পয়সা। চাকরিটা ছেড়ে দিলেন কেন? আমার স্ত্রী সন্দেহবাতিক। সে সবসময় মনে করতো আমি কলেজের মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করছি, ফষ্টি নষ্টি করছি। দেখুন, আজকের এই স্ত্রী স্বাধীনতার যুগে আমার স্ত্রী ঘরে বসে সন্দেহবাদীকে ছাড়খাড় হয়ে যাবে, এটা ভাবতেও আমার লজ্জা করে। মাঝে মাঝে ভাবি, জানেন, ওই প্লেন ক্র্যাশে যদি রজনীর স্বামী মারা না গিয়ে, মানে ওটা যদি আমি হতাম, একজন মেরুদণ্ডহীন মানুষের মতো বেঁচে থাকার চেয়ে। আচ্ছা, ওই পিকনিকে গ্রুপ ছবিটা কি হলো? এত কিছু জানার পরেও গোয়েন্দাগিরিটা আপনার কাছে বড় হলো? না, এমনি জানতে ইচ্ছে হলো তাই। না না, আপনি কি ওই মহিধর বাবুর ছবি চুরির তদন্তের দায়িত্বটা নিলেন নাকি? অর্থাৎ? অর্থাৎ উনি কি আপনাকে তদন্তের দায়িত্বটা দিয়েছেন? আপনি কি অফিসিয়ালি নিয়োগ করা গোয়েন্দা? না, আমার সবসময় অফিসিয়ালি নিয়োগ করতে হয় না আদিনাথ বাবু। কখনো কখনো আমি নিজেকেই নিজে নিয়োগ করে নিই। আর আমি সত্যের সন্ধানী, সত্যটা আমি ঠিক খুঁজে বার করে নেব। খুব ভালো। পারলে, ক্ষমতা থাকলে জেনে নিন। হলো, গোয়েন্দাগিরির একটা সীমা আছে। যা, তো আবার কারেন্ট চলে গেল। টর্চটা এখানে। এই তো। ছবিটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে। ছবিতে আমি আর রজনী পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়েছিলাম। এবার খুশি গোয়েন্দা বাবু? গুরুং, কে কে ওখানে? গুরুং, গুরুং, ব্যোমকেশ বাবু, এক মিনিট। মর্নিং ওয়াকে বেরিয়েছেন বুঝি? আগে হ্যাঁ। আসলে সেদিন রাতে আপনাদের সঙ্গে একটু দুর্ব্যবহারই করে ফেলেছিলাম। অতগুলো কথা না বললেই হতো। সেই থেকে মনের ভেতর না বড় অশান্তি হয়ে না না, গেছে। আপনি তো খারাপ কোনো কথা না বলেননি। রঞ্জিত বাবু, আপনারা অত্যন্ত ভদ্র লোক, তাই এরম ভাবে কথা বলছেন। বাড়ির অবস্থা এমন যে সবসময় মাথা ঠিক থাকে না, বুঝলেন? আমি সত্যি খুব লজ্জিত ব্যোমকেশ বাবু। আর ওই ছবি চুরির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি স্বচ্ছন্দে আমাকে করতে পারেন। বাহ, বেশ। আচ্ছা, ওই ছবিটা কি কোথাও ছাপানোর প্রস্তাব উঠেছিল? তা তো ঠিক জানি না, তবে
তবে নকুলেশ্বর বাবু মাঝে মাঝে কলকাতায় যান, তবে আমাদের না বলে কি ছবিটা ছাপা হবে? এই নকুলেশকে আপনার কেমন লাগে? বুদ্ধিমান ব্যবসায়ী, মহিদর বাবুকে তোষামত করে চলেন। শুনেছি ওনার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছেন। তাই নাকি? কত টাকা? সেটা মর্নিং ব্যোমকেশ বাবু। গুড মর্নিং। কি হাঁটতে? হ্যাঁ, ওঠা করতেই তো আসা। তা আপনাদের কোথাও যাওয়ার থাকলে এগিয়ে দিতে পারি। না, সেটার বোধহয় দরকার হবে না। তারপর ফাল্গুনি পাল পাশ করলো? ও হ্যাঁ, সে এক অবাক কাণ্ড। পরের দিন ছবি নিয়ে এসে হাজির, একেবারে হুবহু এঁকেছে। আমি তো খুশি হয়ে ওকে 200 টাকা দিয়ে দিয়েছি। কোথায় থাকে সে? এত গুণী মানুষ, কিন্তু পার মাতাল। গাঁজা কোকেন কিছুই বাদ দেয়নি। তারপর সব খুইয়ে মাসখানেক আগে এখানে এসে হাজির। তো এখানে সেখানে, রাস্তায়, জঙ্গলে, আদিবাসীদের বস্তিতে, ওখান থেকেও তারা খেয়েছে। তারপর মহিদার বাবু দয়া করে ওনার বাড়ির পেছনে যে কাঠগোলা আছে ওখানে থাকতে দিয়েছেন। তা আপনি কোন দিকে? মহিদার বাবুর শরীরটা ঠিক নেই, ডাক্তারের মুখে শুনলাম, তাই ভাবছি একবার দেখে আসি। কি হয়েছে? না তেমন কিছু না, ওই সামান্য সর্দি কাশি। চলুন আমিও একবার দেখে আসি, বুঝলেন? আসলে এত স্নেহ করেন তো আমাকে। যাওয়া যাবে? অফকোর্স, চলুন না। মহিদর বাবুকে বলবেন আমরা কাল বিকেলের দিকে একবার হ্যাঁ, নিশ্চয়ই বলবো। চলি। গুড ডে। এক কাজ করবে কি? একবার ফাল্গুনি পালের বাড়ি যাবে নাকি? এই, তুমি কি ওই ছবি চুরির মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? আরে বাবা, অশ্বিনী ডাক্তার বলেছে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর মহিদর বাবুর বাংলো বেশি দূর নয়, ফেরার সময় একটা রিক্সা টিক্সা ধরে নেবো। চলো। বাইরে বেড়াতে এসে গৃহবন্দী হয়ে থেকে লাভ আছে? চলে এসো। হচ্ছেটা কি? একে জঙ্গল তাই কাটতে যাচ্ছে কোথায় বলো তো? মহিদার কি তোমার অফিসিয়ালি নিয়োগ করেছে? আমি তোমাকে একটা প্রশ্ন করছি। একটা সিগারেট দাও, খেতে খেতে বলছি। না, একদম দেবো না। তাহলে উত্তরও পাবে না। দিতে হবে না উত্তর, তাড়াতাড়ি বাড়ি চল। দেরি হয়ে গেলে সত্যবতী আমাকে যায়। বন্ধু হয়ে যে বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না, তার জন্য মহিলাদের ঝাড় খুব ভালো। বন্ধুত্বের মর্যাদা মানে সিগারেট? কেউ না, এই জঙ্গলে কি আসবে? কেন বুঝতে পারছো না? আমার পক্ষে এক্ষুনি কোনো ডিসিশন নেওয়া পসিবল না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রজনী। এই লুকোচুরি খেলা অনেকদিন ধরে চলছে, আমি আর পারছি না। আমি কি পারছি? আমার ভালো লাগছে। আমি কি চাই এমনটা হোক? কি করার আছে বলো? করার আছে, উপায় আছে। আমি বলছি শোনো, উপায় আছে। না বাবা। আবার বাবা? বাবা বাবা, তুমি নাবালিকা নও রজনী। আইনতভাবে তুমি স্বাধীন, তোমার বাবা তোমাকে আটকাতে পারবে না। জানি জানি, আমি সবটা জানি। লক্ষ্মী সোনা, বাবার শরীরটা ভালো নেই, উনি একটু সুস্থ হয়ে যান, তারপর না হয়। আচ্ছা, আমি আজই ওনাকে জানাতে চাই, তুমি রাজি কিনা বলো। কালকে রাত্রিবেলা আমরা এখানে দেখা করি, তারপর যে ব্যবস্থা করবার ঠিক করব। শুধু আজকের দিনটা একটু অপেক্ষা করে যাও। কাল? কাল রাত্রে কখন? 8টার সময় এখানেই দেখা করব। আজকে যাই, বাড়িতে লোক আসবে, আমাকে না দেখতে পেলে আবার। কাল রাত 8টা কিন্তু।
ওকে এবার সিগারেট খাওয়ার পারমিশনটা দাও, নইলে আমাকে জ্বালিয়ে মারছে তো। এই সুযোগে তুমিও ছেড়ে দাও। আর ধর, আমি তখন সুস্থ আছি, অশ্বিনী ডাক্তার তো বললো সবকিছু নর্মাল। নর্মাল মানে নর্মাল ডায়েট, সিগারেট না। কি খবর? সকাল থেকে শরীরটা একদম ভালো নেই, তাই নিচে নামতে পারিনি। ব্যোমকেশ বাবু, আমাকে একটা খবর দিয়ে উপকার করবেন? হ্যাঁ বলুন। আমার স্বামী কোথায় গেছে বলুন তো? উনি আমাদের সঙ্গে সকালে হাঁটতে বেরিয়েছিলেন, রাস্তায় পুরন্দর সাহেবের সঙ্গে দেখা হলো, পাকড়াও করে থানায় নিয়ে গেলেন। থানায়? পুরন্দর পান্ডে কেন? পুলিশের সঙ্গে ওর কি দরকার? সেটা ঠিক বলতে পারবো না। পান্ডে সাহেব বললেন কি জরুরি কথা আছে, থানায় গিয়ে একটু চা টা খাবেন। ব্যাপারটা সত্যি না। না মানে? খামোকা গৃহযুদ্ধ বাড়িয়ে কি লাভ? তুমি মিথ্যে বলবে কেন? বলছে এটা সিগারেট দাও। শুনে সবসময় ইয়ার কি আমার ভাব। বলুন প্রফেসর, মহিধর বাবুর কি খবর? ভালোই। ওখানে আর কেউ ছিল নাকি? শুধু ডক্টর ঘটক। আপনার স্ত্রী আপনার খোঁজ করছিলেন, আমরা বলেছি আপনি পুরন্দর সাহেবের সঙ্গে থানায় গেছেন বিশেষ দরকারে। ধন্যবাদ। না, তোমার সিম্প্যাথি খালি ছেলেদের দিকে। মিসেস সোম যেটা সন্দেহ করেন সেটা কি মিথ্যে? হ্যাঁ, তোমার সিম্প্যাথি যেমন শুধুমাত্র মহিলাদের দিকে। মানে? স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসে চৌচির হয়ে যাও, অথচ স্বামীর ভালোবাসা কিভাবে রাখতে হবে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। কি বলতে চাইছো তুমি? সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, একটা সিগারেট খেতে চেয়েছি, অসুবিধা কোথায়? একদম কথা করাবে না তুমি। আদিনাথ বাবু যেটা করেন সেটাকে তুমি সমর্থন করো? হ্যাঁ করি। আরে করো? হ্যাঁ করি। দেখলে দেখলে, তুমি সেটাকে সমর্থন করো? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? ওনার ঘরে একটা বিবাহিত স্ত্রী রয়েছে, আর উনি হাঁটুর বয়সে একটা মেয়ের সঙ্গে প্রেম করবেন নাকি? প্রেম কি বয়স থেকে হয় সত্য? তোমার মতন একজন বুদ্ধিমতী মহিলা তো সেটা বোঝা উচিত। আর বিয়ে করা মানে কি? সারা জীবন বউয়ের চাকর হয়ে থাকা? যে বউ স্বামীর গলায় লাগাম পরিয়ে সারা জীবন বসে রাখতে চায় তার জীবনে অশেষ দুর্ভোগ আছে। ও, তার মানে তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করো? ও, প্রেম বৈধ অবৈধ মেনে হয় না। আর আমি কিসে বিশ্বাস করি না করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সবকিছুর পিছনে একটা কারণ থাকে। আমি সত্যি বিশ্বাস করি, আর সত্যিটা হলো আদিনাথ বাবু তার বউয়ের সন্দেহপাতিকে জর্জরিত। ওই অত্যাচার থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চান, ব্যাস। ক্ষতি কি? ও, হাফ ছেড়ে বাঁচতে চান বলে উনি একটা অবৈধ প্রেম করবেন, বিধবার সঙ্গে প্রেম করবেন, তার অসহায়তার সুযোগ দেবেন, আর তুমি সেটাকে সমর্থন করবে। দেখলে? আরে ও কি দেখবে? কে কার অসহায়তার সুযোগ নিচ্ছে সেটা তুমি কোত্থেকে জানছো? এই নিয়ে আলোচনা করে তুমি কোথাও পৌঁছবে না। শোনো, আমার যেখানে পৌঁছাবার আমি পৌঁছে গেছি, তুমি অবৈধ প্রেমে বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, যাও। বেশ করি, দেখি দাও। এই শোনো, এই মুহূর্তে যদি কোনো হাঁটুর বসে মেয়ে আমাকে সিগারেট খেতে দেয় আমি তার সঙ্গে জমিয়ে প্রেম করবো, বোঝা গেছে? হ্যাঁ গেছে। দেখলে? কি হলো? তুমি কিছু বলবে না? আমি ও, আমি হাঁটতে যাচ্ছি, রাতের খাবার সবাই কিনে এনে খেও, এখন তো সবাই সুস্থ। চা গুড মর্নিং। চাটা না একদম ঠান্ডা হয়ে গেছে, মানে গৃহযুদ্ধ তো বাড়ি বদল করেছে দেখছি। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বেরোতে হবে। সাত সকালে কোথায়? তৈরিও না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি এই ছবি চুরির ব্যাপারটাকে একটা সিরিয়াস কেসে পরিবর্তন করার চেষ্টা করছো? সিগারেট দাও বলছি। না, তবে তোমাদের এই
দাম্পত্য কলহের দৌলতে আজ আমি আর ত্যাগ স্বীকার করব না। তোমার নেক্সট গল্পের নাম কিন্তু ঠিক করে ফেলেছি। কি? বলবো না। বলতে হবে না, কারণ নামটা আমিও ঠিক করতে পারি। কি নাম দেবে? সেটা ডিপেন্ড করছে গল্পটা স্রেফ প্রেম সংক্রান্ত না চুরি ডাকাতির। সেটা বলে দিলে সিগারেট দেবে? না, কারণ নাম আমি একটা ঠিক করে ফেলেছি। এখন তুমি বলো, এই গল্পটা সত্যি সত্যি কোনো রোমহর্ষক কাহিনীতে পরিণত হবে কি হবে না? আগে নামটা বলো। চিত্র চোর। ভালো নাম। এবার তৈরি হও, চানটা করো গিয়ে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। গন্তব্য ম্যাজিস্ট্রেট উমানাথ। ম্যাজিস্ট্রেটের বাড়ির চাটা ডেফিনেটলি ভালো। ও, ভাবছি এখন আর থাক, তুমি চাইলে খাও ভাই। এবার থেকে সবাই বাইরে চা খেয়ে আসবে। আরে কি ব্যাপার আপনারা এখানে? এই বেড়াতে। পরশু রাতে এখানে একটা চুরি হয়ে গেছে। তাই নাকি? কি চুরি গেল? না, তা এখনো জানা যায়নি। ওরা পেছন দিকে অন্য একটা বাংলোতে শোন, সামনে দিকে পড়ার ঘর আর বসার ঘর সবই বন্ধ ছিল। পরশু রাতে চোর ঢুকে আলমারি খোলার চেষ্টা করে। কি ছিল আলমারিতে? তা কিছু সরকারি দলিলপত্র আর টাকা পয়সা। ওটাকে আপনি সিন্দুকও বলতে পারেন। একটা তার ঢুকিয়ে সিন্দুকটা খোলার চেষ্টা করে, সেটা এখন আটকে পড়ে আছে। সিন্দুকটা বন্ধ। আপনি কি ব্যাপার পুরন্দর, উনি এখানে কি করছেন? এই বেড়াচ্ছিলাম, শুনলাম আপনার বাংলোয় চুরি হয়েছে, তো চোর কিছুই নিতে পারেনি? সিন্দুকটা না খোলা পর্যন্ত কিছুই বলা যাবে না। আমি একটা চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছি। চোর ঢুকলো কি করে? জানলার কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলে। কি আমার ডিবেটা কোথায় গেল? কি দিবে? একটা রূপোর ডিবে আমি কলকাতার ভিক্টোরিয়া অকশন হাউস থেকে কিনেছিলাম। এইখানে রাখা থাকতো, এইখানে এইখানে। দেখুন, আপনার ছেলে হয়তো কোথাও খেলতে টেলতে গিয়ে ফেলে দিয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আমার ছেলে এবং আমার স্ত্রী 2 সপ্তাহ হলো কলকাতায় আছেন। যত সব। গুরুং গুরুং। কি কাউকে সন্দেহ হয়? না, তেমন কেউ নেই। কিন্তু পরশুদিন সন্ধ্যেবেলায় নাকি ফাল্গুনি পাল এসেছিল। সাহেবের আর্দালি তাকে ঢুকতে দেয়নি। ফাল্গুনি পাল? হ্যাঁ, আর্দালি যা বর্ণনা দিল তাতে তো মনে হলো ফাল্গুনি পালই হবে। আমি আমার সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি খোঁজ করতে। আচ্ছা, সেই ছবিটা আছে? কি ছবি? পিকনিকের ছবি। কি? পিকনিকের গ্রুপ ছবি। ও, ওটা দেখা হয়নি। আপনার হাতের অ্যালবামই আছে। আপনি নিশ্চিত এই অ্যালবামই আছে? বোধ হয়। স্ত্রী, পুত্র, আপনি নিজে, মহিধর বাবু, রজনীর ছবিও আছে। শুধু পিকনিকারটা নেই? নেই তো নেই, কি হয়েছে? ছবি পেছনে পড়ে রয়েছে। সিন্ধুকে এর থেকে অনেক বেশি প্রয়োজনীয় এবং দামি জিনিস আছে। তা ঠিক। তবে চোর মনে হয় না কিছু চুরি করতে পেরেছে। আপনার মাথায় বাড়ি মেরেই পালিয়েছে। আপনার সিন্ধুকের টাকা পয়সা, সরকারি দলিলপত্র সব ঠিকই আছে আশা করি। ও, আপনি আশা করেন? আগে একটু খুঁজলে ওই রূপোর ডিবেও পেয়ে যাবেন। আপনি এত সহজে দুম করে সবকিছু বলে দিচ্ছেন কি করে? বলছি তার কারণ আছে। এই শুনুন, নিজেকে কি মনে করেন, ভগবান? অবশ্যই না। তাহলে? তাহলে কি উমানাথ বাবু? পরশু রাতে মাথায় বাড়ি খেলেন, আর আজ মনে পড়লো পুলিশ ডাকার কথা। আমার খুশি
বেশ, চলো। এই যে শুনুন শুনুন গোয়েন্দা বাবু, আমি আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে জানাই না। আমার মনে হয়েছিল এটা একটা সামান্য চুরির ঘটনা, চুরিও নয়, চুরি করার চেষ্টা। যখন সিন্দুকটা খুলতে পারছিলাম না তখনই আমি অফিসিয়ালি জানাই। আপনার কোনো অসুবিধা আছে? বিন্দুমাত্র অসুবিধা নেই। চলো অজিত, এখানে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। গোয়েন্দা। প্রথমে ছবি চুরি, তারপর রূপোর ডিবে চুরি, ওদিকে নেশাখোর চিত্রকর, অবৈধ প্রেম, ওদিকে কানা ম্যাজিস্ট্রেট, প্রফেসরের যৌন ঈর্ষা, মানে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। না পারারই কথা। মানে ওই চন্দ্রবিন্দু চপ, বিড়ালের তালি বস আর রুমালের মা, কি বুঝলে? এই দেখো, গল্পটা কিন্তু আমাকে লিখতে হবে। হ্যাঁ জানি, সে তো জবনিকা পতনের পর। আপাতত কিছু তো ছাড়ো। কি নিয়ে? ওই ডাক্তার আর রজনীর ব্যাপারটা ঠিক কি? জানতাম এত কিছু থাকতে চোরের মন ঠিক বোঝকার দিকে। আমি বলছি আমাদের হাত গুটিয়ে বসে থাকা ঠিক নয়। হুম, আজ রাতেই ডেফিনেটলি কিছু একটা হতে চলেছে। রজনী আর ডাক্তার ওখানে মিট করবে। শোনো ভাই, আমরা ক্রিকেট খেলার দর্শক। খারাপ লাগলে প্যাক দেবো, ভালো লাগলে হাততালি দেবো, কিন্তু খেলার মাঠে নেমে খেলা ভন্ডুল করে দিতে পারি না। চলো। হ্যাঁ, এই বৌদিকে এগুলো বাড়িতে পৌঁছে দিও তো। ঠিক আছে বাবু। দেখো, সাবধানে এসো। আচ্ছা, প্রফেসরের কি হবে? তুমি চাও প্রফেসর আর রজনী ঘনিষ্ঠ হোক? না মানে, প্রফেসর কি সত্যি সত্যি রজনীকে ভালোবাসে? সুযোগ পেলে এরম দুধদার করে মহিধর বাবুর বাড়ি চলে যাওয়ার পিছনে আর কি কারণ থাকতে পারে? তবে আমাদের আগে জানতে হবে রজনী সত্যি সত্যি কাকে চায়। আমার মনে হয় প্রফেসরের ব্যাপারে রজনী খুব একটা সিরিয়াস নয়। আর ডাক্তার রজনীর ব্যাপারে সিরিয়াস নয়? জঙ্গলের মধ্যে ওটা কি হচ্ছিল? মহিধর বাবুর অনেক সম্পত্তি। যা, শুধু সম্পত্তির লোভে প্রেম হয় না? প্রশ্ন আমি করব। করো। আমরা এখানে ঠিক করছিটা কি? এটা মহিধর বাবুর এস্টেটের পিছন দিক, আর এখানে কে থাকে ভুলে গেছে। ফাল্গুনি পাল থাকে, সবাই জানে। ওর সঙ্গে দেখা করাটা তো খুব দরকার। আচ্ছা, তুমি কি সন্দেহ করছো যে রূপোর ডিবেটা ফাল্গুনি পালই চুরি করেছে? ফাল্গুনির যে টাকা পয়সার অভাব আছে সে বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। কি চাই আপনাদের? কি করছেন কি? ওটা নামান। এই বাজারে রক্তারক্তি করলে আর দেখতে হবে না, এমনি পুলিশ আপনাকে খুঁজছে। নামান ওটা। আমি চোর নই, আমি চুরি করিনি। সকাল থেকে পুলিশ এসে খানা তল্লাশি করছে, বলছে হাজতে বলবে। সে অনেকেই নেশা ভাঙ করে। মহিধর বাবুর বাড়িতে রোজ রাতে মদের পড়া ছোটে না? কি ছোটে না? ওদের পয়সা আছে, আবার নেই। তাই বলে আমি চোর? আপনি উমানাথ বাবুর বাড়িতে গিয়েছিলেন? ওর একটা ছবি এঁকেছিলাম, সেটা দিতে গিয়েছিলাম। সালা দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। এখন পেছনে পুলিশ এলে দিচ্ছে, কারণ ছবি আঁকাটা অপরাধ। কার কার ছবি আঁকলেন? সবার ছবি এঁকেছে। ডাক্তারবাবু 100 টাকা দিয়েছে, দারোগাবাবু 200। বাহ, তাহলে তো আপনার বাজার রমরমা এখন। কিন্তু আমি চোর নই। আমার মনে হয় না পুলিশ সেটা প্রমাণ করতে পারবে। হুজ্জুতারও বাড়বে। আপনি কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? কথা ছিল। প্রফেসর সোমের বাড়ি, আদিনাথ সোম, চেনেন? আমরা পুলিশের লোক নই, আপনার কোনো রকম ক্ষতি চাই না। আসবেন কাল, কথা বলবো।
আচ্ছা, রজনীর প্রেম আর ছবি দুটো ব্যাপার কি জড়িত? তোমার কি মনে হচ্ছে? না, যাদের সঙ্গেই রজনীর সম্পর্ক আছে বা হয়েছে তাদের ছবি গায়েব হয়ে যাচ্ছে। মালতী দেবী রাত বিরেতে যৌন বিষয়ে ছবি চুরি করছেন আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, না হতেও তো পারে যে ওনার কোনো সাগরেদ আছে। ম্যাজিস্ট্রেট উমানাথের সঙ্গে রজনীর একটা সম্পর্ক আছে বলতে চাইছে। কি খবর? ব্যোমকেশ বাবু, কোন দিকে যাচ্ছেন? চলুন নামিয়ে দিই। না না, দরকার নেই, আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও, আমি আপনার কাছে একদিন যাব। মানে আমি যে আপনার কি অনুমুগ্ধ আপনি ভাবতে ও। পারবেন না। বিশেষ করে আপনার হিস্টোরিক্যাল উপন্যাসগুলো, ওই ঝিন্দের মন্দির, অসামান্য। থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা একটা বিদেশি গল্প, প্রিজনার অফ জেন্ডা থেকে। অনুপ্রাণিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। না না, সে তো হতেই পারে। আসুন আসুন। হ্যাঁ, চলো। আসুন অজিত বাবু, আসুন। তোমার রোগীর খবর কি? কে রোগী? মালকিন। শুনলাম শরীর খারাপ, খবর নিতে যাওনি? গিয়েছিলাম। ওরা অসভ্য মুখ খারাপ করা মহিলা আমি দুনিয়ায় দুটো দেখিনি। ও, তার মানে তুমি এখন রজনীর পক্ষে? আমি সবসময় রজনীর পক্ষে। বিধবা হওয়া তো আর অন্যায় নয়, কিন্তু তার মানে এই নয় যে ওনাকে লুকিয়ে ওনার বর যেটা করছেন সেটা ঠিক। মালতী দেবী অসভ্য হতে পারেন, দুশ্চরিত্র নন। আসলে আসলে পুরুষ চারটাই খারাপ। যার তুলে কথা বলো। বেশ করবো, বলবো। আর চললে কোথায়? জাহান্নামে। অজিত, তুমি একটু গড়িয়ে নাও, রাত জাগতে হতে পারে। মানে ভুলে গেছো? রজনী আর ডাক্তার আজ সন্ধ্যাবেলা জঙ্গলে মিট করছে, আর তুমি চাও আমার শরীরের এই অবস্থায় আমি রাত বেড়েতে দৌড়দৌড়ি করি। না, তুমি পড়ে পড়ে ঘুমো। হ্যাঁ, ঘুমাবো। তা আমায় কি করতে হবে খোলসা করে বলো। বলছি সিগারেটটা দাও। না, উফ, এভাবে গোয়েন্দাগিরি করা যায়? কেউ মাথা দিব্যি দেয়নি। কোনো মক্কেল নেই, উপরন্তু কোনো রোজগার নেই। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে আর আমাকে রাত বিরেতে জঙ্গলে ঢোকাচ্ছে। আজকের রাতটা কিন্তু খুব ক্রুশিয়াল। আচ্ছা বেশ, কি করতে হবে কি? শোনো, তুমি সন্ধ্যাবেলা জানলার কাছে ঘাপটি মেরে অপেক্ষা করবে। যাক, জানলায় জঙ্গল না, জানলা, জঙ্গল, অনেক কিছু।
সেদিন রাতে ফাল্গুনী মারা যায়। পরদিন সকালে ফাল্গুনী পালের মৃতদেহ একটা ব্রিজের নিচে পাওয়া যায়। পুলিশের অনুমান, মাতাল অবস্থায় রাতের অন্ধকারে ফাল্গুনী ব্রিজ থেকে পড়ে যায়, ফলে মাথা ফাটে এবং মৃত্যু। ফাল্গুনির পকেটে একটা রূপোর ডিবে পাওয়া যায়, সম্ভবত ম্যাজিস্ট্রেট সাহেবের ডিবে। ফাল্গুনিকে মর্গে চালান করা হয়। ব্যোমকেশও পুরন্দর পাণ্ডের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুরন্দর বাবু কোনো সিদ্ধান্তে আসতে চান না। এদিকে যৌন ঈর্ষা এবং অবৈধ প্রেম নিয়ে ঝগড়া তুঙ্গে উঠেছে। ব্যোমকেশ আর সত্যবতীর মধ্যে কথা প্রায় বন্ধ বললেই চলে। ব্যোমকেশ আগের থেকে অনেক সুস্থ, কিন্তু সিগারেট খেতে পারছে না বলে অসম্ভব খিটখিটে হয়ে পড়েছে। বেশ কয়েকদিনের জন্য এখানে আসা, তাই সব টাকা বাড়িতে রাখা উচিত হবে না বলে স্থানীয় ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছিল। হঠাৎ ব্যোমকেশের খেয়াল হলো সে টাকা তুলবে, কিন্তু পথে হঠাৎ মত পাল্টে ব্যোমকেশ ডাক্তারের পিছু নিতে শুরু করল। অজিত, চলো একবার দোকানে যাব। এখানে? একটা সেন্ট কিনতে হবে। लेडीज सेंट मिलेगा? कौन सा? कोई भी एक दिखाइए अच्छा सा। अच्छा ठीक है। আরে ব্যোমকেশ বাবু যে কি খবর? খবর তো এমনি ঠিকঠাকই, তবে ভাবছিলাম একবার আপনার ওখানে যাব, প্রেশারটা বোধহয় চেক করতে হবে। তার আর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। লিজিয়ে সাহেব, রুগী যখন খোশ মেজাজে ঘুরে বেড়ায় এবং বিশেষ করে মহিলাদের জন্য সেন্ট কিনে, তখন তার রোগ নিয়ে কোনো চিন্তা করার কারণ আছে বলে তো মনে হয় না। কি বলে না? আপনি কোথাও যাচ্ছেন নাকি? কেন, আমি কোথায় যাব? না, এই ব্যাগপত্র দেখছেন তাই। ও আসলে আমার বাড়ির আলমারির একটা পাল্লা বুঝলেন ভেঙে গেছে, তো জামা কাপড়গুলো সব ডাই হয়ে পড়ে আছে, তো কোথায় রাখবো সেই কারণেই আর কি। আমার তো আর আপনার মতো ঘরে লক্ষ্মী নেই, যা করার নিজেকেই করতে হয়। আপনার সঙ্গে একটু কথা ছিল। ওফ, আপনাকে আমি কতবার বললাম আমি পারবো না, আপনি যান। জানি স্যার, কিন্তু আপনি না গেলে কি করে হবে? আমার ছেলে খুব জ্বর। দেখুন মনোতোষ বাবু, আমি এই মুহূর্তে আপনার ছেলে ট্রিটমেন্ট করতে পারবো না। আপনার ছেলে টাইফয়েড হয়েছে, সারতে সময় লাগবে, এটা লম্বা কেস, আর আমি লম্বা কেস এখন হাতে নিতে পারবো না। আপনি শ্রীধর বাবুর কাছে যান, উনি প্রবীণ ডাক্তার, উনি দেখে নিতে পারবেন। আপনার ট্রিটমেন্টই তো ছেলে ছিল, আপনি না গেলে বলুন কি করে? ডাক্তার বাবু দয়া করে চলুন না, আমার ছেলেটা। দেখা যখন হয়ে গেল আমার চেম্বারে গিয়ে চা খেয়ে আসবেন। না, আজ হবে না, আজকে একটু ব্যাংকে যেতে হবে, দরকার আছে। ও, ফাল্গুনী পালের ঘটনাটা শুনেছেন তো? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? নেশাখোর মাতালের যা পরিণতি হবার তাই হয়েছে আর কি। এনিওয়ে, আমি আপনার ওখানে কাল বা পরশু গিয়ে প্রেশারটা চেক করে আসবো। বেশ, আসি। চলো জি। हाँ तो ये दोनों मिला के कितना हुआ? গুল মারার জায়গা পায় না। আমি হলপ করে বলতে পারি ডাক্তার কলকাতায় যাচ্ছে। তুমি অন্তর্যামী? একজন ডাক্তার যখন লম্বা কেস হাতে নিতে চায় না, তখন নিঘাত সে বাইরে যাচ্ছে, সঙ্গে আবার সুটকেস। হ্যাঁ মানছি, কিন্তু কলকাতা কেন? না, বেনারসও হতে পারতো, তবে সামনে বড়দিন আসছে, কলকাতায় এখন উৎসবের মেজাজ। ডাক্তারের মেজাজ থেকে এটা বোধহয় আন্দাজ করা শক্ত নয়। তার মানে স্রেফ অনুমানের উপর ভিত্তি করে তুমি একজনকে মিথ্যেবাদী ভাবছো? একজন সত্যান্বেষীর সব থেকে বড় অস্ত্রই হলো অনুমান। সাক্ষ্য প্রমাণ এসব আইনজীবীদের কারবার, আমাদের ভরসা একটাই, ইনস্টিংক্ট। তাহলে আমিও ওই ইনস্টিংক্টের ভিত্তিতেই বলি, তুমি সেন্টটা কেন কিনলে? বলে ফেলো। শুধু ডাক্তারের সঙ্গে আলাপ জমাবে বলে নয়, তাহলে একটা চিরুনি বা একটা পাটি সাবানও কিনতে পারতে। সাবাস। গৃহযুদ্ধের অবসান হতে চলেছে। 10-এ 10।
বসো, আমি 1 ঘন্টা বাদে আসছি। আরে আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। দাঁড়া। ব্যোমকেশ বাবু, কি সৌভাগ্য আমার। টাকা তুলবেন? হ্যাঁ। ও না, তাহলে একটা কাজ করুন, আপনাদের মতো মানুষদের কাছে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার, এত চট করে ছাড়বো না। পিছনে আমার কোয়ার্টার, চা খাবেন, আড্ডা দেবেন, তারপর টাকা চিন্তা করবেন না, আমার আড্ডালেই টাকা তুলে দেবেন। ঠিক আছে, চলো। ঠিক আছে। তুমি ভাই একটু অপেক্ষা করো। ব্যাস, সব ব্যবস্থা হয়ে গেছে। আমার কর্মচারী আপনার টাকা তুলে দিয়ে যাবে। বলুন, চা না কফি? আপনি কি ট্রেকিং করতেন? চেষ্টা করেছিলাম। অনেক ঘুরেছেন? ওই আর কি, বাঙালি তো। তবে সরকারি চাকরে থাকতে থাকতে গায়ে গতরে মরচে ধরে গেছে, দুম করে আর বেরিয়ে পড়তে পারি না। এই বাবুরাম, বলুন, চা না কফি? না থাক, আপনি আবার ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত তার কি আছে, এটা আমার কৃতজ্ঞতা। আমি আপনাদের দুজনের কত বড় ফ্যান ভাবতে পারবেন না। এনার বুদ্ধি আর আপনার শিল্পকর্ম। হ্যাঁ, তার নিদর্শন তো আগের দিনই। বাবুরাম, ভালো করে 3টে কফি আর স্যান্ডউইচ সব নিয়ে এসো। ফাল্গুনী পাল মারা গেছে শুনেছেন তো? কবে? কোথায়? গতকাল রাতে ওই টিলার ওপর থেকে নেশার ঘরে পড়ে গিয়েছিল বোধহয়, মাথা ফেটে মৃত্যু। অবশ্য এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। এ মা, ইস, পুরো মানে গুণী লোক। পরশুই তো আমার কাছে এসেছিল। পরশু? হ্যাঁ, রোববার ছিল, ন্যাচারালি ব্যাংক বন্ধ। সবে কাগজ টাগজ নিয়ে বসেছি, আমার একটা ছবি এঁকে নিয়ে উপস্থিত। তাই? বড় ভালো এঁকেছিল ছবিটা। কিনলেন নাকি? কিন্তু হলো 200 টাকা দিয়ে। একবার ছবিটা দেখা যায়? অবশ্যই। ফাল্গুনির কথায় মনে পড়লো, ওই সেদিনকে পার্টিতে শুনছিলাম, এই তো পিকনিকের একটা ছবি নাকি চুরি গেছে, মনে আছে? হ্যাঁ। তার কোনো হদিশ পাওয়া গেল? ওটা বোধহয় তেমন গুরুতর কিছু নয়, বুঝলেন, তাই কেউ খুব একটা মাথা ঘামাচ্ছে না। যাকে কে কে ছিল বলুন তো ছবিটা? বাবু, ওই তো, রাখো রাখো, ওখানে সকলেই ছিলেন। মহিধর বাবু, রজনী, ডাক্তার অশ্বিনী ঘটক, ম্যাজিস্ট্রেট সাহেব, প্রফেসর সোম, প্রফেসর সোমের স্ত্রী। ও না, প্রফেসর সোমের স্ত্রী ছিলেন না, মানে পিকনিকে গিয়েছিলেন কিন্তু ছবি তোলেননি। আমি তো একটা কপি নেবো ভেবেছিলাম, দেবো দেবো করে নকুলে সে দেওয়াই হয়নি। সে নেগেটিভটাও তো পাওয়া যাচ্ছে না শুনছি। বাবার বাবা, কি বিদঘুটে সব কাণ্ড মশে। কি ব্যোমকেশ বাবু, কি বুঝছেন? দারুণ এঁকেছে না? চমৎকার ছবি। ফাল্গুনী বেঁচে থাকলে আমি ওকে দিয়ে আমার একটা ছবি আঁকাতাম। এটা যত্ন করে রেখে দেবেন। আজ হয়তো ফাল্গুনীর শিল্পের কেউ কদর করছে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন এই ছবি সোনার দরে বিক্রি হবে। 200 টাকা জলে যায়নি বলছেন? একদম না। নিন। তবে আমাদের আজকে একটু বেরোতে হবে। আপনার খাবারটা বোধহয় আজকে নষ্ট। সে কি, কেন? একটা জরুরি কাজ মনে পড়ে গেল। স্যান্ডউইচটা খেয়ে যান, এরা দারুণ বানায়। কফিটাও একটু খাই। খা। এখানে কদিন থাকবেন ভাবছেন? কিছুদিন আছি, এখনো ঠিক করিনি কিছু। ফাল্গুনী পাল টিলা থেকে পড়ে মারা যায়নি অমরেশ বাবু, ওকে খুন করা হয়েছে। অন্তত আমার তাই অনুমান। কি বলছেন কি? আপনি যদি আমাকে এতটাই শ্রদ্ধা করেন, তাহলে আপনার বোঝা উচিত যে একজন সত্যান্বেষী হিসেবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, অথবা শরীর ভালো হয়ে গিয়েছে বলে কলকাতাতে পালিয়েও যেতে পারি না। কেন? মানে ফাল্গুনী পালকে কেন, কে মারবে? সেটা যতক্ষণ না জানতে পারছি এই চত্বর ছেড়ে আমি কোথাও যাব না অমরেশ বাবু। ভাবতেই পারছি না। না, আপনি বিচক্ষণ লোক। অন্য সকলের সঙ্গে যেটা আলোচনা করা যায় না, আশা করি আপনার সঙ্গে যাবে। অবশ্যই। আপনার সঙ্গে আমি একদিন একটু আলাদা করে বসতে চাই। এই এখানকার মানুষজন সম্পর্কে কিছু ইনফরমেশন পেলে খুব ভালো হয়। আপনার আপত্তি নেই তো? একদম না। বলুন, কবে বসতে চান? এই ধরুন 2-1 দিনের মধ্যে। 2-1 দিনের মধ্যে তো? আচ্ছা দাঁড়ান, 2-1 দিনের মধ্যে আমি পরশু কলকাতা যাচ্ছি হেড অফিসে। সানডে পড়েছে 31 ডিসেম্বর, স্যাটারডে হাফ ডে, তারপর 2 দিন নববর্ষের ছুটি, ফিরে এসে 2-7 তেসরা হবে। সচ্ছন্দে
আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন, আর আমি ততক্ষণে এখানকার কাজগুলো এগিয়ে রাখি। আমি যোগাযোগ আমি চলে যাবো আপনার কাছে। অশেষ ধন্যবাদ, ফিরে এসে কথা হবে। নিশ্চয়। অজিত, হয়েছে, চলো। খেয়ে দিন আপনি। এই তো, কি খবর? মানে আপনার স্ত্রী কেমন আছেন? বুকে সর্দি জমেছে, ডাক্তার আসছে। ও, ডাক্তারবাবু তো কিছু বললেন না। অশ্বিনীকে জানায়নি, অন্য ডাক্তার। সে কি, কেন? ডাক্তারের উপর বিশ্বাস চলে গেল? আমরা যখন এসেছিলাম তখন আপনিই তো ওকে সুপারিশ করেছিলেন। আমি অন্য ডাক্তার দেখাচ্ছি। কাল রাতে ফাল্গুনি পাল মারা গিয়েছে। খবর পেয়েছি, মাতাল অবস্থায় টিলা থেকে পড়ে গেছে। আপনি রাত 8টার সময় কোথায় ছিলেন? আমি? কে বললো আমি কোথাও ছিলাম? কোথাও না কোথাও তো ছিলেন, বাড়ি ছিলেন না। আপনি কি সব উদ্ভট প্রশ্ন করছেন আমাকে? মিথ্যে বলে কোনো লাভ নেই আদিনাথ বাবু। আজকে আপনার স্ত্রীর যে বাড়াবাড়ি হয়েছে তার জন্য অনেকটা আপনি দেন। কাল রাতে আপনাকে ফলো করতে গিয়ে অনেকটা সময় উনি বাড়ির বাইরে কাটিয়েছেন। মালতী কাল রাতে? আর যদি আপনার স্ত্রী মারা যান তার জন্য কে দায়ী হবে? মানে আমার স্ত্রী, আমি বিশ্বাস করুন আমি কিছু জানি না। কিন্তু আমরা জানি। কাল রাতে অজিত আপনাকে ফলো করেছিল। আপনি মহিধর বাবুর বাড়ির পিছনে ওই কাঠগোলার দিকে গিয়েছিলেন। আপনার স্ত্রীও আপনার পিছনে। তারপর বোধহয় উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, তাই বাড়ি ফিরে আসেন। অজিত খুব স্বাভাবিকভাবে আপনাকে ছেড়ে মালতী দেবীর প্রতি একটু বেশি বিচলিত হয়ে পড়েছিল, তাই ও বাড়ি ফিরে আসে। আপনি বাড়ি ফিরেছেন রাত 10টার পর, তাই তো? এটা ন্যাকা কান্না কাঁদার সময় নয় প্রফেসর। আমার বিশ্বাস গতকাল রাতে ফাল্গুনিকে খুন করা হয়েছে। না না, আমি কাউকে খুন করিনি। আপনি অনেকগুলো সত্যি কথা আমার কাছে গোপন করেছেন প্রফেসর। একটা দিন সময় দিলাম, একটা দিন। এর মধ্যে সমস্ত সত্যি যদি নিজে থেকে না স্বীকার করেন তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুর্ভোগ অপেক্ষা করে আছে। না না, আসলে কি হয়েছে বলুন তো আদিনাথ বাবু, আমরা তো অনেক কিছু জেনেছি। কিছু জানেন না আপনারা অজিত বাবু, কিছু জানেন না। আমাকে ভালো মানুষ পেয়ে হেনস্থা করছেন তো। আগামী দিনে অনেক বড় দুর্ভোগ হতে চলেছে, আপনারা এক বিন্দু তার টের পাচ্ছেন না, সব পরে বুঝবেন। না না, শুনুন, আপনি মাথা গরম করবেন। আপনারা আমার গেস্ট, তাই আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার আমি করছি না। তবে তবে সত্যি সত্যি কেউটে সাপ আপনারা দেখেননি অজিত বাবু, আপনারা কিচ্ছু জানেন না। চা খাবে? না, তোমরা অনুমতি দিলে একটু ঘরটা পেরিয়ে স্নান করতে যাব। সকাল থেকে যা চলছে। খিদে পেয়েছে? না, তোমাদের যখন পাইনি তখন আমার কি করে পাই? খুব বেলা হয়ে গেল, বলো কটা বাজে? ইস, তুমি জানতে সেরে এসো না, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। বাহ, তোমার সিগারেটের আর আমার প্রয়োজন নেই অজিত। আজ থেকে যত খুশি। পারমিশন পেয়ে গেছি। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে দাম্পত্য জীবনে শুধু প্রেম হলেই হয় না, কূটনীতিরও প্রয়োজন। চেকমেট।
গল্পটা তাহলে সত্যবতীই লিখুক, আমার আর কি প্রয়োজন? কপ্পের গরু গাছে উঠে গেছে অজিত। আর সত্যর কথাই যদি বলো তাহলে বলি, ওর ইনস্টিংক্ট কিন্তু একেবারে 10-এ 10। কেন? রজনী আর মালতী দেবী দুজনেই গোল দিতে চলেছে। দুচ্ছাতা, আমার কি কিছুই জানার অধিকার নেই? মনে রেখো, এই রাত বিরেতে দৌড়ঝাঁপটা কিন্তু আমাকে করতে হবে। তা অবশ্য ঠিক। কি জানতে চাও? ফাল্গুনী পাল সত্যি খুন হয়েছে? খুনি কে? ভাজ করি দে। দুটো দিন আরো কেটে গেল। প্রায় গায়ে পড়ে ব্যোমকেশ পুরন্দর পাণ্ডের সঙ্গে যোগাযোগ করে। গোটা দিন সে বাড়ি ফেরে না, পুরন্দরকে নিয়ে এখানে ওখানে সময় কাটায়। ব্যোমকেশের এই খ্যাপামি আমার অনেক দিনের চেনা, কিন্তু পুরন্দর পাণ্ডের যা হাবভাব, তাতে ব্যোমকেশকে উনি কতটা সাহায্য করতে পারবেন তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। কি করে হয়? এই প্রত্যেকবার কিন্তু আমি বাজে তাস পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। আমি চোরটামো করছো কেন? তুমি আমার তাসগুলো নেবে? এই, আমার একটা জোগাড় দাও তো, ভালো লাগে। আয়নার সামনে গিয়ে দাঁড়াও। না বাবা বাবা, আমি আর সত্য তাস খেলে দিন কাটাই। মালতী দেবীর স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। অন্য একজন ডাক্তার চিকিৎসার দায়িত্ব নেন এবং রাতারাতি একজন নার্সকে নিয়োগ করা হয়। সময় হয়ে গেছে, একদম কিছু না করে খেয়ে নিন তো। এরকম করলে কি করে হবে বলুন তো? কাল রাত থেকে আমি এক জিনিস করে যাচ্ছি, এরকম করলে হয়? বুকে এত সর্দি বসেছে আপনার, আপনি একটু বুঝুন। ওষুধটা না খেলে আপনি সারবেন কি করে? নিন, না করুন। আরে আমার হয়েছে যেন সব। এই তো স্যার, একটু বোঝান তো। সকাল ডোজটা এখনো পড়েনি, কাল রাত থেকে উনি এক জিনিস করে চলেছে। এরকম করলে হয়? ডাক্তারবাবু তো এরপর আমাকে ধরবে। যত সব ফালতু ব্যাপার, বিরক্তিকর একদম। কি মালতী, কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? আচ্ছা, এরকম ভাবে পড়ে থাকতে তোমার ভালো লাগছে? আরে কি, কিছু বলো। আরে বাবা, ওষুধগুলো না খেলে মরে যাব, মরে যাব। আমি মরে গেলে তো তোমার সুবিধে। মানে? আমি মরে গেলে তোমার সুবিধে নয়? কি সব আজে বাজে কথা বলছো? শোনো, আমি মরে গেলে তো তোমাকে আর জঙ্গলে লুকিয়ে প্রেম করতে হবে না, তখন বাড়িতেই প্রেম করো। হ্যাঁ, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, ওই মেয়ে কারুর ভালো করেনি। যার জীবনে এসেছে তাকে শেষ করে দিয়েছে, তোমাকেও করবে। ওই রাক্ষসী কারুর ভালো করেনি, সবার সর্বনাশ করেছে, শেষ করেছে করেছে। আমি হিংসুটে দজ্জাল কুচ্ছিত তো, বুঝবে এবার, বুঝবে সত্যিকারের রাক্ষসীকে। তোমাকে আমি কি করে বোঝাবো বলো? বুঝিও না, বুঝিও না, আমি বুঝতে চাই না। নেহাত আত্মহত্যা করা পাপ, নাহলে কবেই আমি নিজেকে শেষ করতাম। চোখের সামনে নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে। তোমার যদি সত্যি সত্যি টিবি হয়ে থাকে তাহলে তুমি ভেবো না যে দুম করে মরে যাবে। অনেক দিন তোমাকে ভুগিয়ে তারপর যা হবার তাই হবে। সুতরাং বোকামিটা বন্ধ করো, ওষুধগুলো খাও। এতে কারুরই ভালো হচ্ছে না। আর মাথা থেকে ওই উদ্ভট ধারণাগুলো তাড়াও। তুমি কি ভেবেছো বলো তো? তোমার মতলব আমি বুঝতে পারি না। কি মতলব? আমাকে বিয়ে করে আমার বাবার টাকা পয়সা তো সব হাত করেছো, এবার অপেক্ষা করছো আমি মরে গেলে পর রজনীকে দিয়ে। তুমি চুপ করবে? না, করবো না। কি করবে তুমি?
মালতী, না জানো আস্তে, মালতী, যাও শান্ত হও। রজনী রজনীর সঙ্গে মালতী, যাও যাও যাও। আস্তে, ছেড়ে দাও। সিস্টার জলটা খাও। না না একটু না, ঠান্ডা না, হও না, প্লিজ। রজনীর কাছে আমার যাও কথাটা যাও শোনো। আমাকে আচ্ছা, যেতে কি হবে না। বলছো এসব? যাও না, তোমরা যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, মরে ঠিক যাবো। আছে, জলটা খাবো। মরে যাবো আমি মরে যাবো। জল যা রজনীর কাছে যাও। আসলে বুকে না খুব সর্দিটা জমে গেছে, বুঝলেন? সিস্টার একটু বেরিয়েছে, আমি কিছু করতে পারি? কি কেন এসেছেন? আমি মরতে বসেছি সেটা ঘটা করে দেখতে এসেছেন? হ্যাঁ জলটা খাও, ছাড়ো। প্লিজ লক্ষ্মী শোনো, জলটা খাও। পরদিন হঠাৎ ব্যোমকেশ ঠিক করে সে পাটনায় ফোন করে খোকার খবর নেবে। হঠাৎ খোকার জন্যই মাথা ব্যথার কোনো কারণ ঘটেনি, কারণ আমরা সকলেই জানি খোকা তার মামার বাড়িতে দিব্যি আছে। বুঝলাম কোনো একটা ছুতো করে সে বাজারের দিকটায় যেতে চায়, আবার সেই ব্যাগের দোকান। ঘটনা কোন দিকে এগোচ্ছে বলো তো? যা ঘটার কাল ঘটবে। আজ তো 29 ডিসেম্বর। চলো ওদিকে যাই। কেন, আরো সেন্ট চাই? না, এবার কি? হেয়ার অয়েল, ফেস পাউডার? ওসব কিছু না, চলোই না, দেখতে পাবো। কি ব্যাপার উমানাথ বাবু, আপনি কলকাতায় যাচ্ছেন না? কেন, কলকাতা যাওয়া কি অপরাধ? অবশ্যই নয়, তবে আপনার ওই ডিবেটা তো ফেরত পেয়ে গেছেন। পেয়েছি তো। কিন্তু এটা কি খবর পেয়েছেন যে পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে যে ফাল্গুনী পাল মাতাল অবস্থায় পড়ে গিয়ে মারা যায়নি, ওকে আগে খুন করা হয়েছে, তারপর ঠেলে ফেলে দেওয়া হয়েছে। জানি। বেশ, এই চলো। 1 মিনিট, হ্যাঁ এই প্রিন্টটা করেই চলুন আমরা একটু বাইরে যাই। দোকান বন্ধ করবেন এবার? হ্যাঁ ওই মানে বাড়ি গিয়ে একটু গোছগাছ করতে হবে আর কি। ফাল্গুনীকে দিয়ে আপনি কোনো ছবি আঁকিয়েছিলেন? না, হ্যাঁ মানে বলেছিলাম। কি অদ্ভুত লোক মশাই, একদম হুবহু একেবারে। কিন্তু আমারটা দেওয়ার আগেই তো মারা গেল। মারা নয়, খুন। খুন মানে কি বলছেনটা কি আপনি? আপনি কলকাতায় যাচ্ছেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ওই যে বললেন বাড়ি গিয়ে গোছগাছ করবেন। ও ওই ছেলে মেয়েদের বড়দিনের ছুটি, তাই ভাবছিলাম কলকাতা গিয়ে ওদের নিয়ে আসি। খুব ভালো। এটা ছোট প্রশ্ন করব? বলছি যে আপনি কি এখানে শরীর সারাতে এসেছিলাম। আপাতত মহিধর বাবু ছবি চুরির কেসের দায়িত্বটা আমার। দেখুন দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার যেটা ভাবা সেটা আমি ভাববো। আসি। বসুন। মহিধর বাবু কেমন আছেন? ঠিকই আছেন, চিন্তার কিছু নেই। চা খাবেন তো? রতন! আর রজনী দেবী? ভালোই। ফাল্গুনী পাল খুন হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন নিশ্চয়ই? পেয়েছি। ওই দিন রাত 8টার সময় আপনি ঠিক কোথায় ছিলেন জানতে পারি কি? আমাকে মিথ্যে বলে কোনো লাভ হবে না ডাক্তারবাবু। আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন সত্যান্বেষী, তাই অত সহজে আমার থেকে সত্যটা আড়াল করা যাবে না। কি মিথ্যে বলেছি আমি আপনাকে? আপনি যে সেদিন বললেন ব্যাগের দোকানে যে আপনি নাকি কোথাও যাচ্ছেন না, অথচ আমরা পুলিশের সাহায্যে স্টেশন থেকে খবর পেয়েছি যে আপনি আগামীকাল কলকাতা যাওয়ার টিকিট কেটেছেন, ফার্স্ট ক্লাস। ব্যোমকেশ বাবু, আপনি এখানে ছুটি কাটাতে আর শরীর সারাতে এসেছেন, গোয়েন্দাগিরি করতে নয়। যা আপনার এলাকার বাইরে তা নিয়ে মাথা ঘামাবেন না।
আসুন। এটা কি হুমকি? উপদেশ। বেশ বেশ। তাহলে আমিও আপনাকে একটা উপদেশ দিই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যেটা জানাজানি হবার হবে। গেট আউট। আশা করি ইংরেজি বোঝেন। গেট আউট! আমার দিন, আমি দিচ্ছি। ব্যোমকেশ হঠাৎ ঠিক করে সে একা হাঁটবে। ওর এই আচরণের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, তাই বুঝলাম রহস্যের জাল ক্রমশ ঘন হচ্ছে। এখন আমার বন্ধু সেই জাল গোটাচ্ছে নাকি তাতে ফেঁসেছে সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। চিন্তার একটা কারণ হয়েছে ব্যোমকেশ বাবু। কি হয়েছে? রজনী কাল সকালে কলকাতায় চলে গেছে। সে কি একলা, আপনাকে না বলে? না না, সেসব কিছু নয়, পুরনো চাকর রামদিনকে সঙ্গে পাঠিয়েছে। তাহলে আর ভাবনা কিসের? বলি তাহলে শুনুন। পুরন্দর ভাই জানেন কলকাতায় রজনীর এক মাসি থাকেন। সেই মাসি রজনীকে মানুষ করেছে। পরশু রাতে একটা টেলিফোন এলো যে মাসির শরীরটা ভালো নয়, কাল সকালে রজনীকে পাঠিয়ে দিলাম। ও পৌঁছে টেলিফোনও করেছিল। ও তাহলে আর আজ সকালে দুখানা চিঠি পাই, তার মধ্যে একটা রজনীর মাসির লেখা, অত্যন্ত মামুলি চিঠি। তাতে ওর শরীর খারাপের কোনো কথা কিন্তু উল্লেখ করা নেই। সেটা বোধহয় হতেই পারে, মানে চিঠিটা যখন লিখেছে তখন শরীর ঠিক ছিল, তারপরে হয়তো খারাপ হয়েছে। তা পারে, কিন্তু অন্য চিঠিটা একটু ঝামেলার। অন্য চিঠি? বেনামি চিঠি। পুরন্দর, এ নিন। জোরেই পড়ুন। মহিধর বাবু, আপনার চোখের আড়ালে একজন ভদ্রবেশী খারাপ লোক আপনার কন্যার সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত। এরা যদি ইলোপ করে তাহলে কেলেঙ্কারির এক শেষ হবে। ডাক্তার অশ্বিনীকে বিশ্বাস করবেন না। আপনি কি জানেন ডাক্তার আজ বিকেলের ট্রেনে কলকাতা যাচ্ছে? সে কি? তাহলে একটা অন্য বিষয়ে আপনার একটু সাহায্যের দরকার। হ্যাঁ বলুন। আপনার গাড়িটা পাওয়া যায়? আজ সন্ধ্যাবেলা একবার একটু স্টেশনে যাওয়ার জন্য। সে আর এমন কি কথা, নেবেন? ধন্যবাদ। পুরন্দর সাহেব, আপনি রেডি তো? অ্যাবসলিউটলি। ট্রেন রাত 8টায়। ঠিক 2 সপ্তাহ আগে যখন এই ডুয়ার্সে এসেছিলাম, তখন ব্যোমকেশের শরীর ছিল আমাদের একমাত্র চিন্তার কারণ। ব্যোমকেশ যে সেরে উঠবে সেটা জানতাম, কিন্তু পকেটে পিস্তল নিয়ে রহস্য উদ্ঘাটনে এমন হই হই করে ঝাঁপিয়ে পড়বে কল্পনাও করি। এনেছেন? সাবধান, লোডেড আছে।
অবশ্যই, গুলি তো চলবে। চলুন। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এরকম একটা মনোরম বিকেলবেলা আমার বন্ধু আরও একজন নৃশংস খুনিকে পাকড়াও করবে, আর আমি আরও একটা রোমহর্ষক গল্প লিখতে বসে যাব। যাই হোক, অন্য সব কেসের মতো এবার ব্যোমকেশ আমাকে একেবারে অন্ধকারে রাখেনি। আজ দুপুরেই আমার কাছে রহস্যটা উদ্ঘাটন করে দিয়েছে। অর্থাৎ কি ঘটতে চলেছে তার বেশ খানিকটা আমার জানা, আর জানা বলেই জবনিকা পড়ার আগেই তা আপনাদেরও জানিয়ে দিই। অর্থাৎ প্রথম থেকে গোটা ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। মহিধর বাবুর বাড়ি থেকে পিকনিকের ফটোটা চুরি গেল এবং তারপর পর অন্যদের ফটোগুলো বেপাত্তা, এমনকি ছবির নেগেটিভও গায়েব। তার একমাত্র ব্যাখ্যা হয় এই ছবির দলের মধ্যে এমন কেউ আছে যে তার নিজের চেহারার কোনো প্রমাণ রাখতে চায় না। শোনো, তোমার কাজ হয়ে গেলে এই মেন গেটটা বন্ধ করে দেবে। ঠিক আছে। আর ড্রাইভারকে বলো গাড়িটা গ্যারেজ করে দিতে, আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো। চেহারার প্রমাণ না রাখার উদ্দেশ্য কি হতে পারে? একটা উদ্দেশ্য হতে পারে যে সে এমন এক দাগী আসামি যে নিজের ছবির প্রচার করতে চায় না। ব্যাপারটা একেবারেই টেকসই নয়, কারণ গ্রুপে যারা ছিলেন তারা কেউই লুকিয়ে বেড়ান না। অর্থাৎ দাগী আসামি আউট। কিন্তু ওই দলে যদি এমন কেউ থাকে যে ভবিষ্যতে একটা আসামি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ একটা গুরুতর অপরাধ করে কেটে পড়তে চাইছে, তাহলে সে তার চেহারার প্রমাণ কোথাও রেখে দিতে চাইবে না। সে নিজের ছবি লোপাট করার চেষ্টা করবে। তাহলে দাঁড়ালো যে ওই দলের মধ্যে এমন একজন আছে যে একটা অপরাধ করে ডুব মারার ফন্দি আঁটছে। কিন্তু কে? মহিধর বাবুর ডুব মারার কোনো প্রশ্নই ওঠে না। তার বিপুল সম্পত্তি, আর এই বয়সে ওই সব সম্পত্তি ফেলে পালিয়ে গিয়ে নতুন করে কি জীবন শুরু করবেন তিনি? প্রফেসর সোমকে বাদ দেওয়া যেতেই পারে। তিনি যদি স্ত্রীর শেকল কেটে পালাতে চান, তাহলে স্রেফ ওই একটা ছবি চুরি করতে যাবেন কেন? তার বাড়ি ভর্তি অন্য ছবিও তো আছে। নকুলেশ বাবু মহিধর বাবুর কাছ থেকে টাকা ধার করেছিলেন। তিনি হঠাৎ গা ঢাকা দিতেই পারেন, কিন্তু তিনি ছবিটা তুলেছিলেন, তিনি ছবিতে ছিলেন না। তাহলে তিনি ওই ছবিটা চুরি করতে কেন যাবেন? তাহলে নকুলেশ বাবুও আউট। ডাক্তার অশ্বিনী ঘটক রজনীকে নিয়ে উধাও হতেই পারেন, কিন্তু রজনী সাবালিকা। তাকে নিয়ে পালানো কোনো দণ্ডনীয় অপরাধ নয়। তাহলে তিনি ছবি চুরি করতে যাবেন কেন? তাহলে বাকি রইল অমরেশ রাহা এবং উমানাথ বাবু। দুজনেই সরকারি চাকুরে, দুজনেরই হাতে বিস্তর পরের টাকা, দুজনেই চিনির বলদ। প্রথমে ধরা যাক উমানাথ। তার কলকাতায় স্ত্রী আছে, পুত্র আছে। চেহারা এমন যে ফটো না থাকলেও শনাক্ত করা যেতে পারে, কারণ তার এক চোখ কানা। বোকামি করবেন না অমরেশ বাবু, আপনি কোথাও পালাতে পারবেন না। Shut up! Just shut up!
আপনি কি ভেবেছেন ব্যোমকেশ বাবু আমার এতদিনকার পরিশ্রমে আপনি জল ঢেলে দেবেন আমি মুখ বুঝ মেনে নেবো? আরে হোয়াট দ্যাট! ইন্সপেক্টর পান্ডে, আপনিও পিস্তলটা মাটিতে নামান, ফাস্ট ডাউন রাইট নাও। ওকে ওকে নামাচ্ছি, ডোন্ট শুট। কি কথা কানে যাচ্ছে না ব্যোমকেশ বাবু? পিস্তলটা মাটিতে, তারপর পা দিয়ে আমার দিকে। ইন্সপেক্টর পান্ডে, ফাস্ট রাইট নাও, ডাউন এভরিওয়ান, ডাউন। পালাতে আপনি পারবেন না অমরেশ বাবু, ট্রেন আসতে এখনো দেরি আছে। আমার লোকেরা পুরো স্টেশন ঘিরে নিয়েছে। Put down the gun and kick it here. আমি কিন্তু 3 গুনবো। 1 2 Put it down, damn it! Do it now! নামান পিস্তলটা, নামান। হ্যাঁ নামান, হ্যাঁ এবার পা দিয়ে এদিকে কিক ইট হিয়ার। আরে আমাকে দিতে, ড্যাম ইট! কি ব্যোমকেশ বাবু, আপনি এত বড় একজন গোয়েন্দা হয়েছেন, এটুকু খবর রাখেন না যে একজন সরকারি ব্যাংকের ব্রাঞ্চ অফিসার কাছে গান লাইসেন্স থাকে? কি ভেবেছিলেন 2-4টে পুলিশ নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে? আমি আর যাই হই ছিচকে চোর নই। ছিচকেই হন আর বড় মাপের হন, বেসিক্যালি আপনি একজন চোর। যে টাকা নিয়ে আপনি পালাবার প্ল্যান করছেন সেটা আপনার টাকা নয়, পাবলিকের টাকা। তার উপর আপনার বিন্দু মাত্র অধিকার নেই। আর তার থেকেও বড় কথা, আমি শুধুমাত্র চোর ধরতে আসিনি, আপনি খুন করেছেন। শুনুন, আমি ফাল্গুনিকে জানি। ফাল্গুনিকে খুন করা আপনার প্ল্যানের মধ্যে ছিল না। আপনি শুধুমাত্র 3টে ছবি সরিয়ে স্বচ্ছন্দে গা ঢাকা দিতে চেয়েছিলেন। মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসলো মাতাল ফাল্গুনি। আজ যদি ফাল্গুনি বেঁচে থাকতো তাহলে স্বচ্ছন্দে আপনার দাড়ি গোপ কামানো মুখের একটা ছবি এঁকে দিতে পারত। আপনি সেটা জানতেন। খুনের শাস্তি তোমাকে পেতেই হবে অমরেশ রায়। আপনি কেন বুঝতে পারছেন না? এত দূর এসে আমি ধরা দেব না, কিছুতেই না। আমি উমেনাথ বাবুকে সঙ্গে করে নিয়ে চলে যাবো এখান থেকে। আপনার পুলিশ যদি আমাকে ধরতে আসে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব মারা যাচ্ছেন। ক্লিয়ার? ক্লিয়ার? প্রথমত আপনি জেনে রাখুন, আমি যদি কিছু করব বলে ঠিক করি সেটা আমি করেই ছাড়ি। ম্যাজিস্ট্রেট সাহেবের কিছু হয়ে গেলে তাতে পান্ডেজির ইন্টারেস্ট থাকতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। আর দ্বিতীয়ত, আমি আপনার পায়ে গুলি করব। তারপর আপনি ভেবে দেখুন, ওই অবস্থায় ম্যাজিস্ট্রেটকে নিয়ে আপনি কত দূর পালাতে পারবেন। অজিত, হা করে দাঁড়িয়ে আছো কেন? পান্ডে সাহেব হাল ছেড়ে দিয়েছে, তুমিও দেবে কি? কি হলো, কি ভাবছো? ধরা আমি দেব না ব্যোমকেশ বাবু, জেলে আমি যাব না। এত দূর এসে আপনি আপনি এত বড় একজন গোয়েন্দা, মানুষ চিনতে পারছেন না? আপনার আপনার কি মনে হচ্ছে আমি জাস্ট কিছু বেশি টাকা পাবো বলে চুরি করেছি? আমার যা মাইনে তাতে আমি সরকারি চাকরি হয়ে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। কিছু কিছু মানুষ থাকে না যারা অন্যের গোলাম হয়ে থাকতে পারে না, চাকর। আমি চাকর হয়ে থাকতে পারবো না। একটা অন্ধকার ঘুপচি ঘরে নোংরা ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে ইম্পসিবল। আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি ব্যোমকেশ বাবু। পৃথিবীটাকে দেখতে চাই, মানুষ দেখতে চাই, গোটা পৃথিবীটাকে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আমি স্বাধীন নিজের টাকায় স্বাধীন হওয়া সম্ভব নয়, তাই অন্যের টাকা চুরি করেছি। আমার ব্যাংকে অজস্র লোক টাকা রাখে ইন্টারেস্ট গোনার জন্য, টাকা বাড়ানোর জন্য, যে টাকা কোনো কাজে লাগে না। কিন্তু আমি মেডিটেরেনিয়ান সমুদ্র দেখতে চাই, আমি মিশরের সভ্যতার ইতিহাস, আফ্রিকা। আপনি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে বুঝতে পারছেন না? সাবাস অজিত। বলুন অমরেশ বাবু, গুলি চলবেই, 2টো গুলি। আপনি আমাকে মারলে অজিত আপনার পায়ে, আর আপনি অন্য কাউকে মারলে আমি আপনার পায়ে। মারা আপনি যাচ্ছেন না অমরেশ বাবু, জেলে আপনাকে যেতেই হবে। চলুন। 1 2 ধর আমি দেব না ব্যোমকেশ বক্সী। তাহলে বলুন।
বাবা আপনাদের কথা খুব বলেন, আপনারা ফিরে যাবার আগে একবার আসবেন। নিশ্চয়ই। উঠি, আজকে আর চা খাবো না, রজনীকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আপনারা তাহলে কথা রাখছেন তো? অ্যাবসলিউটলি। আপনি তো জানেন বাবা স্লাইটলি অর্থোডক্স, তাই আমরা ঠিক করেছি উনি যতদিন বেঁচে থাকবেন আমরা আলাদা আলাদা থাকবো। খুব ভালো, শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। আসুন। চল। নমস্কার। উমা এ কি, ওরা চা না খেয়ে চলে গেল? চাটা আমার আর রজিতের ভাগ্যে, ডালো। সকাল থেকে 4-5 কাপ হয়ে গেল কিন্তু। বেশি বাড়াবাড়ি করলে বাইরে গিয়ে মদ খেয়ে আসবো। কি? আসুন প্রফেসর সোম, আপনার কথাই হচ্ছিল। চা খাবেন নাকি? রজনী আর ডাক্তারকে দেখলাম না। হ্যাঁ, একটা কাজে এসেছিলেন। মালতী দেবীর খবর কি? চলছে, সুবিধের নয়। সেদিন বোধহয় একটা মাইল্ড স্ট্রোক হয়ে গিয়েছিল। ডাক্তার বলছে সময় লাগবে, হয়তো প্যারালাইজড হয়ে যাবে। ডান হাতটা কাজ করছিল না। আমি কিন্তু আপনার গোপন কথাগুলো মালতী দেবীর কাছে ফাঁস করে দিইনি প্রফেসর। কাজেই আমি আশা করব আপনিও আমার কথা রাখবেন। আপনি যেমন বলবেন। রজনী আর ডাক্তারের ব্যাপারটা চাউর হতে দেবেন না প্লিজ। ওরা পরস্পরকে ভালোবাসে, আমার বিশ্বাস ওরা একসঙ্গে সুখেই থাকবে। এই অনুরোধটা আপনি না করলেও পারতেন ব্যোমকেশ বাবু। সেদিন ঘোরের মধ্যে চিঠিটা লিখে ফেলেছিলাম ঠিকই, কিন্তু যার কপালে যা আছে সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মালতী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে কি না জানি না। অথর্ব হয়ে বেশি দিন বেঁচে থাকার থেকে প্রার্থনা করি উনি যেন বেশি কষ্ট না পেয়ে তাড়াতাড়ি চলে যেতে পারেন। যতদিন বেঁচে থাকবে ওর পাশে আমি থাকবো, কথা দিলাম। আমার কি মনে হয় জানো, মালতী দেবী না সুস্থ হয়ে একদম অন্যরকম হয়ে যাবেন। আর আর দেখবে ওদের সম্পর্কটা একদম শুধরে যাবে। ব্যাস, তোমরা মেয়েরা আর কিছু পারো আর না পারো স্বপ্ন দেখতে ওস্তাদ। আর তোমাদের ছেলেদের মনটা বড্ড ব্যাকা। এই শোনো, সত্যি কথাটা মেনে নিতে তোমার অসুবিধা কোথায়? পৃথিবীতে এমন কোটি কোটি দম্পতি আছে যাদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই, শুধুমাত্র বাধ্য হয়ে তারা একসঙ্গে থাকে। তাই নাকি? হ্যাঁ তাই, কারণ তাদের ডিভোর্স দেওয়ার কোনো হিম্মত নেই। আজ যদি আমার জীবনে একটা বেলা বা জ্যোতিকা আসে, কি করবে তুমি? কি করবে? মানবিমান করবে, রাগারাগি করবে, তারপর ফাইনালি তো মেনে নেবে। সব গোয়েন্দা কাহিনীতেই লোভ, লালসা, প্রতিহিংসা, প্রতিশোধের মতোই প্রেম ও যৌনতাও জড়িয়ে থাকে। তবে আমার গোয়েন্দা বন্ধু বিবাহিত বলে এই প্রেম পর্বের ব্যাপারটা একটা অন্য মাত্রা নেয়। পৃথিবীতে আর কোনো বিবাহিত গোয়েন্দা আছে কিনা আমার জানা নেই, তবে আমার ব্যোমকেশ বড়ই ভিন্ন। তাই আমার ব্যোমকেশের গল্পগুলো কেবলমাত্র রোমহর্ষক রহস্য গল্প থাকে না। শত নাটকীয় ক্লাইম্যাক্সের পরও কোথাও গিয়ে সাধারণ গেরস্থ মানুষের সুখ দুঃখ টানাপোড়েনের গল্প হয়ে যায়। তাতে পাঠকদের কিরাম লাগে আমি জানি না, তবে আমার দিব্যি লাগে। সেই কারণেই আমার বন্ধু আর তার স্ত্রীকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা কোনোদিন কল্পনাও করতে পারি না।